গাইস কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা যে সিরিজটা নিয়ে আসছি এটা কিন্তু একটা টিপিক্যাল প্রেম কাহিনী না, এটা পুরোপুরি একটা রিভেঞ্জ ড্রামা। মানে শুরুতে তুমি ভাববে এটা একটা চিটিং স্টোরি, কিন্তু আস্তে আস্তে বুঝবে যে আসল খেলা তো সবে শুরু হচ্ছে। তো যাই হোক, কোনো স্পয়লার না দিয়ে চলো পুরোটাই স্পয়েল করে দেই। শুরু করি সরাসরি। তো আমাদের হিরোর নাম হচ্ছে বিকাশ। 6 মাসের একটা লম্বা বিজনেস ট্রিপ থেকে যখন বিকাশ বাড়িতে ফিরে আসে, তার স্ত্রী নেহা তাকে দেখা মাত্র একদম জাপটে ধরে এবং সোজা বলে বসে যে তার এখনই একটা বাচ্চা লাগবে। এখন এই কথাটা যে কোনো স্বামীর কাছে খুশির খবর হওয়ার কথা, কিন্তু বিকাশের মাথায় উল্টো একটা সন্দেহের বীজ ঢুকে যায়। ও ভাবে এত হঠাৎ করে বাচ্চা চাওয়ার ডিমান্ডটা কেন? তার মনে প্রশ্ন জাগে, নেহা কি আগে থেকেই প্রেগন্যান্ট? আর যদি তাই হয় তাহলে কি নেহা তাকে অন্য কারো বাচ্চার বাপ বানানোর প্ল্যান করছে? মানে বিকাশ এতদিন বাসায় ছিল না, এই সময় যদি নেহা বাসায় অন্য কাউকে নিয়েও আসতো, বিকাশের তো জানারই কথা না। তো এই সন্দেহটা মাথায় ঢোকার পরে বিকাশ কি করে, পরের দিনই বাসার প্রত্যেকটা কোনায় গোপনে ক্যামেরা লাগিয়ে দেয়। এরপর অফিসের বাহানা দিয়ে বলে যে তাকে আবার হুট করে ট্রিপে যেতে হচ্ছে। আর আসলে সে কি করে জানো? বাসার একদম উল্টো দিকের হোটেলে একটা রুম বুক করে ফেলে। মানে ভাই, এই পর্যায়ে এসে বলতেই হয় ডিটেকটিভ ব্যোমকেশ বক্সিও এত প্ল্যানিং করেনি। তো বিকাশ এবার ফোনের স্ক্রিনেই বসে বসে পুরো বাসার প্রত্যেকটা মুভমেন্ট অবজার্ভ করতে থাকে। টানা 3 দিন নেহা একদম নর্মাল স্বাভাবিক জীবনযাপন করে, যেমনটা সবসময় করতো। কিন্তু চতুর্থ দিন সে সাজগোজ করে হাসি মুখে বাসা থেকে বের হয়ে যায়। বিকাশের সন্দেহ তখন আরও পাকাপোক্ত হয়ে যায় যে নেহা নিশ্চয়ই তার প্রেমিকের সাথে দেখা করতে যাচ্ছে। ওর সাথে সাথে ক্যামেরার জুম ফিচার ব্যবহার করে সোসাইটির মেইন গেট পর্যন্ত নেহার প্রতিটা মুভমেন্ট ট্র্যাক করতে শুরু করে। একটু পরেই নেহাকে দেখতে পায় আর নিজেও চুপি চুপি হোটেল থেকে বের হয়ে পিছু নেয়। কিন্তু শেষমেশ দেখা যায় নেহা গিয়ে ঢুকেছে বাজারে সবজি কিনতে। তো এটা দেখে বিকাশের মনটা একটু হালকা হয়, ভাবে হয়তো সে ওভারথিঙ্ক করে ফেলেছে, স্ত্রীকে অহেতুক সন্দেহ করেছে। 1 ঘন্টা পরে নেহা সবজির ব্যাগ নিয়ে বাসায় ফেরে। বিকাশও ফিরে যায় হোটেলের রুমে, মনিটরিং চালিয়ে যায়। স্ক্রিনে দেখে নেহা সবজি রেখেই ফোন হাতে নিয়ে কাউকে কল দেয়। তো এবার বিকাশের মনে প্রশ্ন জাগে, বাসায় তাহলে কে আসছে? হার্টবিট আবার বেড়ে যায়। প্রায় 3 ঘন্টা এভাবে স্ক্রিনের সামনে বসে কাটানোর পর দরজায় নক পড়ে। নেহা খুশি মনে দরজা খুলতে যায়, আর তখনই একজন পুরুষ ক্যামেরার ফ্রেমে ঢুকে পড়ে। যেই মুহূর্তে বিকাশ লোকটার মুখ স্পষ্ট দেখে ওর পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়, একদম কারেন্ট লাগার মতো শক লাগে। দুজনকে দেখে একদম হাসি খুশি গল্প করতে, একে অপরকে খাইয়ে দিতে, একদম আসল স্বামী স্ত্রীর মতো। এই দৃশ্য দেখে বিকাশের মাথায় যেন বোমা ফাটে। মনে হয় এক্ষুনি দৌড়ে গিয়ে দুজনকেই উত্তম মধ্যম দিয়ে আসে, কিন্তু ভেতরের বুদ্ধিটা রাগকে কন্ট্রোল করে, কারণ তার পাকা প্রমাণ দরকার। আধা ঘন্টা পরে দুজনে খাওয়া দাওয়া সেরে বেডরুমে চলে যায়। এই সময়টায় বিকাশের ভেতরটা জ্বলে যাচ্ছিল, কিন্তু মুখটা একদম শান্ত, ঠোঁটে একটা হাসিও ফুটে ওঠে। তবে সেই হাসিতে কতটা তিক্ততা লুকিয়েছিল সেটা শুধু বিকাশই জানতো। এখানে একটু থামি, কারণ বিকাশ নিজেও ভাবতে থাকে তার এতদিনের কষ্টের কথা। জীবনের প্রতিটা ফোঁটা ঘাম ঝরিয়ে সে শুধু নেহাকে একটা আরামদায়ক ঘর দেওয়ার জন্য খেটেছে। 20 লাখ টাকার ডাউন পেমেন্ট জোগাড় করতে দিনরাত এক করে দিয়েছে। তারপর গিয়ে এই ফ্ল্যাটটা কিনেছে আর বিয়ে করেছে। অথচ বিয়ের মাত্র 1 বছরের মাথায় নেহা তার পিঠ পিছে এই কাজটা করে বসলো। ফোনের স্ক্রিনে সেই লজ্জাজনক ভিডিও দেখতে দেখতে বিকাশের মুখে একটা ঠান্ডা বিপজ্জনক হাসি ফুটে ওঠে। এরপর বিকাশ ক্যামেরার অ্যাপ বন্ধ করে একটা নতুন সিম কার্ড লাগানো ফোন বের করে সোজা পুলিশকে কল করে। বলে, আমি একটা ক্রাইম রিপোর্ট করতে চাই, সানশাইন সোসাইটি, টাওয়ার 6, ফ্ল্যাট 703। মনে হচ্ছে ওখানে কোনো মহিলার সাথে রেপ হচ্ছে। খুবই আস্তে আস্তে চিৎকারের আওয়াজ পাচ্ছি। প্লিজ তাড়াতাড়ি আসুন, নাহলে তার প্রাণ সংশয় হতে পারে। আর হ্যাঁ, আমার পরিচয়টা গোপন রাখবেন, আমি ভয় পাচ্ছি ওই লোকটা পরে আমার ক্ষতি করতে পারে। পুলিশকে কল করার সাথে সাথেই বিকাশ মিডিয়া আর নিউজ চ্যানেলেও কল করে দেয়, বলে সানশাইন সোসাইটি টাওয়ার 6-এ বিরাট এক কাণ্ড ঘটেছে, প্লিজ আপনাদের টিম পাঠান। এতটুকু বলে ফোন কেটে দেয়, তাদের কিছু জিজ্ঞেস করার সুযোগও দেয় না। এরপর গাড়িতে বসে একটা সিগারেট ধরিয়ে মনে মনে বলে, সমীর, আমি তো নিজের ইজ্জতও বাজি রেখে দিয়েছি, এখন খেলাটা ধীরে ধীরে খেলবো। তো এখানে আমরা প্রথমবার শুনি যে লোকটার নাম সমীর। বিকাশ আবার ক্যামেরার ফুটেজ অন করে সেই লজ্জাজনক দৃশ্যটা দেখতে দেখতে নিজেই নিজেকে বলে, চেহারা তো একদম গড়পড়তা, শরীরটাও তো আমার মতো না। কিন্তু হ্যাঁ, এই লোক একটা কোম্পানির বস, হয়তো আমার চেয়েও বেশি বড় লোক। আর নিজের মনেই বলে, সমীর, যদি তুমি শুধু টাকা আর পজিশনের জন্য নিজের ঘর আর বউকে ধোকা দিয়ে থাকো, তাহলে তুমি সত্যিই অন্ধ। আর যদি আমার বউ নেহা শুধু টাকার জন্য নিজের সংসার নষ্ট করে থাকে, তাহলে আমি আসলে বোকা ছিলাম। কিছুক্ষণের মধ্যেই সোসাইটির বাইরে একের পর এক পুলিশের গাড়ি এসে হাজির হয়। পুলিশ উপরে যায়, সোসাইটির বাকি বাসিন্দারা ভিড় জমাতে শুরু করে, আর নিউজ চ্যানেলের রিপোর্টাররাও ক্যামেরাম্যান নিয়ে চলে আসে। বিকাশের মুখের হাসিটা তখন আরও গাঢ় হয়ে ওঠে, এমনকি হাসতে হাসতে চোখ থেকে 2 ফোঁটা পানিও গড়িয়ে পড়ে। প্রায় আধা ঘন্টা পর পুলিশ সেই কাপলকে, যারা এতক্ষণে জামা কাপড় পরে নিয়েছে, জিপে তুলে নিয়ে যায়। ধূর্ত রিপোর্টাররা ভিড়ে লুকিয়ে ছবি তুলছিল, আশেপাশের মানুষজন নিজেদের ফোনে ভিডিও করছিল। বিকাশ ভিড়ের মধ্যে কারো একটা কথা শুনতে পায়, শুনেছি ঘরে ঢুকে জোর জবরদস্তি করার চেষ্টা ছিল, এই লোক তো সত্যিকারের খারাপ মানুষ। আরেকজন বলে, চুপ কর, তোকে কে বললো এসব? প্রথমজন উত্তর দেয়, আরে ভাই, ওই মহিলা তো আমার ঠিক উপরের ফ্ল্যাটেই থাকে, তার স্বামী সবসময় ট্যুরে থাকে, আর যখনই স্বামী বাসায় থাকে না, উপর থেকে কেমন অদ্ভুত আওয়াজ আসে, বোঝাই যাচ্ছে সে চুপি চুপি প্রেমিককে ডাকে। তৃতীয়জন যোগ করে, হ্যাঁ, আমিও এই ব্যাপারে জানতাম, ভাবছিলাম কখনো স্বামীকে বলে দেবো,
এখন তো মনে হচ্ছে তার স্বামীর মেজাজ এমনিতেই হাই হয়ে গেছে। তো এইসব শুনে বিকাশ নিশ্চিত হয়ে যায় যে এই দুজনের এখন পুরো সোসাইটি আর পুরো শহরে নাক কাটা গেছে, আর এই পুরো ড্রামায় সে নিজে একটা বেচারা ভিকটিমের ভূমিকায় উঠে আসবে। ওর আসল উদ্দেশ্য এখানেই পূরণ। এখন শুধু অপেক্ষা করা পুলিশ কখন তার শ্বশুর বাড়িতে নোটিশ পাঠায়, আর সবচেয়ে বড় কথা নেহা যখন তার সামনে দাঁড়াবে তখন তার মুখের অবস্থাটা কেমন হবে সেটা দেখার অপেক্ষা। হোটেলে ফেরার একটু পরেই পুলিশের ফোন আসে। হ্যালো, এটা গুরুগ্রাম পুলিশ স্টেশন থেকে বলছি। আপনি কি মিস্টার বিকাশ বলছেন? বিকাশ মুখে একদম গম্ভীর ভাব এনে কিন্তু গলার স্বরে ইচ্ছাকৃতভাবে কনফিউশন মিশিয়ে বলে, জি আমি বলছি। কি ব্যাপার? পুলিশ বলে, স্যার আমাদের কাছে একটা কল এসেছিল যে আপনার ওয়াইফের সাথে কেউ কিছু করছে। বিকাশ সাথে সাথে থামিয়ে দেয়, আমার ওয়াইফের সাথে? আপনারা কি ভুল কাউকে বুঝছেন না তো? এটা কোনো স্ক্যাম কল না তো? পুলিশ বলে, স্যার প্লিজ শান্ত হন। বিকাশ আবার নাটক করে বলে, আমার ওয়াইফের নাম নেহা। আপনি কি শিওর যে সে ঠিক আছে? তার শরীর কেমন এখন? দুবার থামানোর পরও পুলিশ একটু কড়া গলায় বলে, স্যার প্লিজ প্রথমে আমার কথাটা শুনুন। আপনার ওয়াইফের সাথে কেউ কিছু করেনি। বিকাশ যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে নাটক করে, যাক শুক্রিয়া, ভালো হয়েছে, নেহার কিছু হয়নি। কিন্তু পুলিশ এবার আসল বোমাটা ফাটায়। কিন্তু স্যার উনি অন্য কারোর সাথে অ্যাফেয়ার চালাচ্ছিলেন। আমাদের ইনভেস্টিগেশনে প্রমাণ হয়েছে দুজনের সম্মতিতেই সব হয়েছে। তো এই কথাটা শুনে বিকাশ কয়েক সেকেন্ড চুপ থেকে এমনভাবে রিয়াক্ট করে যেন পায়ের নিচের মাটি সরে গেছে। বলে, মানে প্রতিবেশী স্বামী সাজতে গিয়ে আমি নিজেই ধোকা খেয়ে গেলাম? সত্যি? এটা শুনে অনেক বড় ধাক্কা লাগলো। পুলিশ জিজ্ঞেস করে, স্যার আপনি ঠিক আছেন তো? আমরা জানি এটা শোনা অনেক কঠিন, কিন্তু প্লিজ নিজের খেয়াল রাখুন। বিকাশ গলায় কষ্ট মিশিয়ে বলে, আমি ঠিক আছি, শুধু খবরটা এত হঠাৎ পেলাম যে হজম করতে একটু সময় লাগবে। আর একটা কথা, এটা কি আমার শ্বশুর শাশুড়িকে জানানো হয়েছে? তাদের বয়স বেশি, শরীরও ভালো না, এই ধাক্কাটা তাদের সহ্য করা ঠিক হবে না। ফোনের ওপাশে কিছুক্ষণ চুপচাপ, তারপর পুলিশ বলে, স্যার সরি, কিন্তু আমাদের কনস্টেবল একটু আগেই তাদের দুজনকে জানিয়ে দিয়েছে, তারা এখন হাসপাতালের দিকে আসছেন। বিকাশ ঠোঁট কামড়ে অস্থির হওয়ার ভান করে বলে, আমি এক্ষুনি হাসপাতালে আসছি। ফোন কাটার সাথে সাথেই ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে ছাদের দিকে তাকিয়ে শুয়ে পড়ে। মনে মনে ভাবে, নেহা এখন দেখি তুমি নিজের মা বাবাকে কি মুখ দেখাও। মনে আছে তো তোমার বাবার হার্টের অসুখ আছে? কোথাও এই খবর শুনে তুমি তাকে সত্যিই মেরে না ফেলো। একটা ঠান্ডা হাসি হাসতে হাসতে বিকাশ ভাবতে থাকে হাসপাতালে গিয়ে তার অ্যাটিটিউড কেমন রাখা উচিত। বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম দামে ডায়মন্ডে টপ আপ করার জন্য ভিজিট করুন অ্যানিম্যাক্স টপ আপ জোন। রাত তখন 11টা। বিকাশ যখন হাসপাতালে পৌঁছায় গাড়ি থেকে নামার সাথে সাথেই চেহারায় দুশ্চিন্তা আর রাগের ভাব ফুটিয়ে তুলে দ্রুত ওয়ার্ডের দিকে দৌড়ে যায়। নেহা বিছানায় একদম চুপচাপ নির্বাক বসেছিল, চোখ দুটো একদম শূন্য। বিকাশকে দেখা মাত্রই লজ্জায় মাথা নিচু করে ফেলে। বিকাশ ধীরে ধীরে তার পাশে গিয়ে হাতটা ধরে। নেহা হাত ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু বিকাশ শক্ত করেই ধরে রাখে। নরম কিন্তু তিক্ত গলায় জিজ্ঞেস করে, নেহা আমাকে বলো তো, তোমার সাথে কি আমি কোনো কমতি রেখেছিলাম? নেহা মাথা নিচু করেই থাকে, কোনো জবাব দেয় না। ঠিক তখনই বিকাশের ফোন বেজে ওঠে, শ্বশুরের কল। ফোন ধরে বলে, হ্যালো পাপা, আবার কি হার্ট অ্যাটাক হয়েছে? আমি এক্ষুনি নেহাকে নিয়ে আসছি। ফোন কেটে নেহার দিকে তাকায়, যে তখনও শকের মধ্যে ছিল। একটু গলা উঁচিয়ে বলে, তুমি এখানে শুকনো গাছের মতো দাঁড়িয়ে আছো কেন? চলো, তোমার বাবা হাসপাতালে ভর্তি, আমাদের মধ্যে কথা পরে হবে, আগে বাবাকে দেখো। তো রাস্তায় যাওয়ার সময় বিকাশ কারের কাজ নামিয়ে দেয় যেন একটু ঠান্ডা বাতাস ঢোকে। হঠাৎ জিজ্ঞেস করে, সত্যি করে বলো তো, তুমি কি প্রেগন্যান্ট? নেহা জানালার বাইরে তাকিয়ে একদম চুপ থাকে। বিকাশ কড়া গলায় বলে, যদি এই বিয়েটা বাঁচাতে চাও তাহলে ওই বাচ্চাটা নষ্ট করে দাও। আমি নিশ্চিত না যে ওই বাচ্চা আমার, আর আমি অন্য কারো বাচ্চার বাপ হতে রাজি না। নেহা আবারও চুপ করে থাকে, হয়তো একের পর এক এই ধাক্কাগুলো সহ্য করার সাহসটাই হারিয়ে ফেলেছিল। সিটি হাসপাতালে পৌঁছে বিকাশ দেখে তার শাশুড়ি কমলা আর নেহার তায়াজি ইমার্জেন্সি ওয়ার্ডের বাইরে দাঁড়িয়ে আছে। দ্রুত তাদের কাছে গিয়ে ঘাবড়ানো গলায় জিজ্ঞেস করে, মা পাপার শরীর কেমন? বড় কোনো বিপদ নেই তো? কমলা তার হাত ধরে চোখে লজ্জা নিয়ে বলে, বাবা বিকাশ, আমাদের মাফ করে দাও, আমরা আমাদের মেয়েকে ঠিক রাস্তা দেখাতে পারিনি। তোমার মাথা লজ্জায় নিচু হয়ে গেছে, নিশ্চয়ই আমাদেরও অনেক লজ্জা লাগছে। বিকাশ বলে, মা এসব কথা পরে হবে, পাপার চিকিৎসার বিল বাকি নেই তো, আমি গিয়ে ফি জমা দিয়ে দিচ্ছি। কমলা তার হাত ধরে থামিয়ে লজ্জিত হয়ে বলে, বাবা এখন আমরা তোমার টাকা কিভাবে নেব? তোমার সাথে তো এমন হয়েছে। বিকাশ ধীরে হাত ছাড়িয়ে বলে, মা আপনারা দুজন সবসময় আমার সাথে নিজের ছেলের মতোই আচরণ করেছেন। আমি একজন এতিম ছেলে ছিলাম, আপনারাই আমাকে পরিবারের অনুভূতি দিয়েছেন। নেহা যত ভুলই করুক, আপনাদের জন্য টাকা খরচ করা আমার কর্তব্য। এই বলে বিকাশ ক্যাশ কাউন্টারের দিকে হাঁটা দেয়। কমলা পেছন থেকে তার পিঠের দিকে তাকিয়ে থাকে, চোখে স্পষ্ট অনুশোচনা আর লজ্জা। কমলা নেহার কাছে যায়। নেহা ভয়ে ভয়ে আস্তে করে বলে, মা। কমলার রাগ তখন ফেটে পড়ে, আমাকে মা বলিস না, আমার তোর মতো লজ্জাজনক মেয়ে নেই। আর সাথে সাথেই কমলা হাত তুলে নেহার গালে জোরে একটা থাপ্পড় বসিয়ে দেয়। বিকাশের মতো ভালো স্বামী পেয়েও তুই এমন কাজ করলি, এখন নিজেই ভাব আমাদের কি মুখ দেখাবি। নেহা মায়ের হাত ধরে কাঁদতে কাঁদতে বলে, মা আমার থেকে অনেক বড় ভুল হয়ে গেছে, প্লিজ এবারের মতো মাফ করে দাও। কমলার আগে হাত ঝাড়া দিয়ে ছাড়িয়ে নেয়, নেহার দিকে তাকানোও বন্ধ করে দেয়। বিকাশ ফিরে এসে বেঞ্চে বসে, চোখ তার অপারেশন থিয়েটারের দরজার দিকে। বিল জমা দিয়ে ফেরার সময় দেখে নেহাকে একদম কোনায় দাঁড় করিয়ে সবাই উপেক্ষা করছে। বিকাশের মুখে একটা হালকা হাসি ফুটে ওঠে। নেহার দিকে পাত্তা না দিয়ে সোজা শাশুড়ি কমলার কাছে গিয়ে দাঁড়ায়। মা
প্লিজ বেশি টেনশন নেবেন না, পাপা ঠিক হয়ে যাবেন। আমি পুরো বিল দিয়ে দিয়েছি, আরও টাকা লাগলে এক্ষুনি ব্যবস্থা করে দেব। কমলার চোখে পানি চলে আসে, বলে, বাবা আমরা তোমার সাথে অনেক খারাপ করেছি। যদি তুমি নেহাকে ছেড়ে দিতে চাও, ডিভোর্স নিতে চাও, আমাদের কোনো আপত্তি নেই। তুমি যে টাকা এখন খরচ করেছো আমরা যত তাড়াতাড়ি সম্ভব ফিরিয়ে দেব। বিকাশ বলে, মা এসব কথা বাসায় গিয়ে হবে, এখন পাপার শরীর নাজুক। ঠিক তখনই নেহা ধীরে ধীরে বিকাশের কাছে এসে হঠাৎ তার পায়ে পড়ে যায়। কাঁদতে কাঁদতে বলে, বিকাশ আমাকে মাফ করে দাও, আমি জানি আমি অনেক বড় ভুল করেছি, প্লিজ আমাকে আর একটা সুযোগ দাও। আমি প্রমিস করছি আমি আর কখনো এমন করব না। বিকাশ মুখে কঠোরতা এনে তাকে উঠানোর জন্য হাত বাড়ায়। এটা হাসপাতাল, এসব নাটক বাসায় গিয়ে করো। কিন্তু নেহা কাঁদতে কাঁদতে তার পা জড়িয়ে ধরে থাকে। শাশুড়ি কমলার আগে নেহার মাথার পেছনে আরেকটা জোরালো থাপ্পড় বসিয়ে দেয়। দাঁড়া, এটা হাসপাতাল, তুই কি এখানেও তামাশা করবি? আমাদের আরো লজ্জা দিবি? নেহা অবাক আর কষ্ট নিয়ে মায়ের দিকে তাকায়। ওর প্ল্যান ছিল মায়ের সামনে ক্যাদে বেচারা সাজবে, যাতে বিকাশ গলে গিয়ে তাকে মাফ করে দেয়। এমনকি একটা মিথ্যা সান্ত্বনার কথাও যদি বলে তাতেও তার একটা আশা জন্মাবে। কিন্তু ও জানতোই না যে তার নিজের মা তার বিপক্ষে দাঁড়িয়ে গিয়েছে। বিকাশের মনে নেহার জন্য একটা তাচ্ছিল্যের হাসি খেলে যায়। নেহার প্রতিটা চাল সে ভেতর থেকে বুঝতে পারছিল। আর যে মানুষ নিজের ইজ্জত পর্যন্ত বাজি রেখে দিয়েছে সে কি এখন শাশুড়ির চোখের পরোয়া করবে? কয়েক ঘন্টা পর শ্বশুর রমেশকে অপারেশন থিয়েটার থেকে বের করে আনা হয়। বিকাশ বুদ্ধি খাটিয়ে শাশুড়ি আর তায়াজিকে বলে, আপনারা সারা রাত জেগে আছেন, প্লিজ বাসায় গিয়ে একটু বিশ্রাম নিন, আমি এখানে পাপার দেখাশোনার জন্য থাকছি। কমলা বলে, কিভাবে হবে বাবা, তুমিও তো ক্লান্ত, প্লিজ তুমিও বাসায় গিয়ে ঘুমাও। আর তোমাদের দুজনেরও তো বসে নিজেদের সম্পর্কে একটা সিদ্ধান্ত নেওয়া দরকার। বিকাশ বেশি জোর না করে নেহাকে নিয়ে গাড়িতে বাসার দিকে রওনা দেয়। বাসায় ঢোকার সাথে সাথেই নেহা সোজা বিকাশের পায়ে পড়ে যায়। বিকাশ, আমার থেকে অনেক বড় ভুল হয়ে গেছে, আমি প্রমিস করছি আর কখনো এমন হবে না। বিকাশের চোখে স্পষ্ট ঘৃণা ফুটে ওঠে। জিজ্ঞেস করে, কি আমার ভুল ছিল নাকি বাসায় তোমার একা একা লাগতে শুরু করেছিল? নেহা কাঁদতে কাঁদতে বলে, বিকাশ প্লিজ আমাকে মাফ করে দাও, প্রমিস করছি এমনটা আর কখনো হবে না। বিকাশ একদম ঠান্ডা মাথায় বলে, আমি কি আবার তোমার প্রমিসে ভরসা করতে পারি? মনে মনে ও জানতো এতে নেহার পুরো দোষ ছিল না। ও নিজেই তো সবসময় ট্রিপে থাকতো, আর নেহার মতো মেয়ের চারপাশে তো সবসময় পুরুষদের ভিড় লেগে থাকে। ও সবসময় চাইতো কেউ তাকে গভীরভাবে বুঝুক। কিন্তু এটা বিকাশের সহানুভূতি ছিল না, এটা ছিল তার প্ল্যান। নেহা কাঁদতেই থাকে, বিকাশ প্লিজ আমাকে আরেকটা সুযোগ দাও, আমি সবকিছু ঠিক করে দেবো, কালই আমি চাকরি ছেড়ে দেবো, সারাদিন বাসায় থেকে তোমার আর ঘরের দেখাশোনা করব, শুধু আমাকে মাফ করে দাও। বিকাশ তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে হঠাৎ মুষ্টি তুলে তার মুখের দিকে নিয়ে যায়। নেহা ভয়ে চোখ শক্ত করে বন্ধ করে ফেলে। কিন্তু বিকাশের হাত নিচে নামার সাথে সাথে কোনো ব্যথাই হলো না। বিকাশ নিজের শক্তি ফিরিয়ে নিয়ে তার গালটা খুব আদর করে টোকা দেয়। মুখে তখন একটা নরম ভাব। বলে, এতগুলো বছরে আমি তোমাকে ভুল করেও কখনো খারাপ কথা বলিনি, আমি তোমাকে মারবো কিভাবে? নেহা আবার তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। বিকাশ প্লিজ আমাকে মাফ করো, ডিভোর্স দিও না, প্লিজ আমরা আবার ভালোভাবে থাকবো। বিকাশ তাকে সরিয়ে দিয়ে বলে, আগে তোমার আচরণ দেখি, তারপর সিদ্ধান্ত নেব। এত সহজে কি আমি তোমাকে মাফ করে দেব? আমি কোনো বোকা না। নেহার চোখে একটু আশার ঝিলিক দেখা যায়। ও দ্রুত বিকাশের হাত ধরে বলে, আমি পাক্কা কথা দিচ্ছি তোমাকে নিরাশ করব না। কিন্তু বিকাশ তখনও তাকে সরাসরি মাফ করেনি, আবার ডিভোর্সের কথাও তোলেনি। ও শুধু নেহাকে একটা মিথ্যা আশা দিয়ে রাখছিল, কারণ তার আসল খেলাটা তখনও বাকি ছিল। ওকে কোলে তুলে বেডরুমের দিকে নিয়ে যায়, কিন্তু যেই বিছানাটার দিকে চোখ পড়ে বিকাশ থমকে দাঁড়িয়ে যায়। নেহার সাথে সাথে বুঝে যায় ব্যাপারটা। তাড়াতাড়ি কোল থেকে নেমে বলে, বিকাশ প্লিজ এই বিছানার দিকে তাকিও না, আমি কালই এটা বদলে দেব। বিকাশ তার কথা না শুনে ব্যালকনির দিকে চলে যায়। নেহা জানতো তার একা থাকার সময়টা দরকার, তাই পিছু যায় না। পরের দিনই লোক ডেকে পুরনো ফার্নিচার সব সরিয়ে ফেলে। কিন্তু সত্যি বলতে ফার্নিচার বদলানোর পরও বিকাশের মনে তার জন্য আর কোনো অনুভূতি বা ইচ্ছা অবশিষ্ট ছিল না। পরের দিন দুপুরে বিকাশ খাবার নিয়ে হাসপাতালে শ্বশুরবাড়ির লোকজনের সাথে দেখা করতে যায়। টেবিলে খাবার সাজানোর সময় শাশুড়ি কমলা প্রশ্ন করে, নেহা কোথায়? বিকাশ শান্তভাবে বলে, ও বাইরেই আছে, পাপাকে দেখে ওর ইমোশনাল কন্ট্রোল খারাপ হয়ে যেতে পারে, তাই ভেতরে আসছে না। একটু হাসি দিয়ে যোগ করে, সত্যিই যদি নেহা পাপাকে ভালোবাসতো তাহলে ওই নোংরা কাজটা কখনো করতোই না। তারা যখন খাচ্ছিল বিকাশ শ্বশুরের বিছানার পাশে বসে দেখাশোনা করছিল। হঠাৎ খেয়াল করে শ্বশুরের আঙুল একটু নড়ছে। ভালো করে দেখে বোঝে তিনি চোখ খুলেছেন। বিকাশ সাথে সাথে ঝুঁকে পড়ে আদর করে বলে, বাবা আপনি জ্ঞান ফিরে পেলেন? কেমন লাগছে? কোথাও ব্যথা নেই তো? শাশুড়ি আর তায়াজিও দ্রুত কাছে চলে আসে। নেহা দরজার বাইরে দাঁড়িয়ে ভেতরে উকি দিচ্ছিল, কিন্তু ভেতরে ঢোকার সাহস পাচ্ছিল না। কমলা ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করে, শুনতে পাচ্ছেন? শরীর কেমন? কোথাও ব্যথা নেই তো? কিন্তু রমেশ কারো কথায় কান দেননি। রাগে মুখ লাল হয়ে গিয়েছিল। চারপাশে তাকিয়ে বিড়বিড় করে বলতে শুরু করেন, আবার নিজের মেয়ে আমার আপন জামাইয়ের চেয়েও কাজের বেরিয়ে এলো না। আমি মরার মুখে ছিলাম আর সে আমাকে দেখতেও এলো না। বিকাশ আস্তে করে বলে, পাপা ও বাইরে দাঁড়িয়ে আছে, ভয় পাচ্ছে আপনাকে দেখলে, আপনার রাগ উঠে যাবে আর শরীর খারাপ হয়ে যাবে। শ্বশুর দাপটে বলে ওঠেন, ওকে ভেতরে ডাকো, বলো ভেতরে আসতে। বিকাশ শাশুড়ির দিকে তাকায়, কমলাও মাথা নাড়ে। বিকাশ বাইরে গিয়ে নেহার হাত ধরে ভেতরে নিয়ে আসে। নেহা বাবার রাগে ভরা মুখটা দেখে লজ্জায় মাথা নিচু করে ফেলে। আস্তে করে বলে, পাপা। রমেশ রাগে বলেন, আমাকে পাপা বলিস না,
আমার তোর মতো মেয়ে নেই। নেহা সাথে সাথে হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে, চোখ থেকে অঝরে পানি পড়তে থাকে। পাপা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, প্লিজ আপনি রাগ করবেন না, আপনার শরীর খারাপ হয়ে যাবে। বিকাশ মনে মনে ভাবে, বাহ, হাঁটু গেড়ে বসার এই টেকনিকটা তো নেহার একদম নিখুঁত জানা। রমেশ উঠতে চেষ্টা করেন, কিন্তু দুর্বলতার কারণে পারেন না। বিকাশের দিকে তাকিয়ে বলেন, বিকাশ, আমার পক্ষ থেকে ওকে একটা জোরে থাপ্পড় মারো। বিকাশ অবাক হয়ে যায়, বুঝতে পারে না কি উত্তর দেবে। সত্যিই তার ইচ্ছা করছিল নেহাকে মারতে, কিন্তু সাথে সাথে সন্দেহ হয় যে এই বুড়ো মানুষটা তাকে টেস্ট করছেন না তো। বিকাশকে কিছু না করতে দেখে রমেশ আবার আগুনে ঘি ঢালেন। কি হলো, একটা মেয়েকে থাপ্পড় মারার সাহস নেই? তুমি পুরুষ মানুষ নাকি না? এই কথাগুলো বিকাশের ভেতরে শয়তানটাকে জাগিয়ে তোলে। মাটিতে কাঁপতে থাকা নেহার দিকে তাকায়, তারপর বিছানায় শুয়ে থাকা শ্বশুরের সেই দুর্বল কিন্তু চকচকে চোখের দিকে তাকায়। ঘরে এত নীরবতা যে ড্রিপের ফোঁটা পড়ার আওয়াজও স্পষ্ট শোনা যাচ্ছিল। বিকাশ মনে মনে ভাবে, এটা টেস্ট হোক বা সত্যি, তোমরাই তো আমাকে মারতে বলেছ, তাহলে আগে মারি। বিকাশ হঠাৎ হাত উঁচু করে, চোখে নেহার জন্য ঘৃণা স্পষ্ট। হাতটা খুব জোরে নিচের দিকে নেমে আসে। নেহা ভয়ে চোখ শক্ত করে বন্ধ করে ফেলে, চোখের পাতা কাঁপছিল। শাশুড়ি কমলা মুখ অন্যদিকে ফিরিয়ে নেয়, তাই যে একটা লম্বা নিঃশ্বাস ফেলেন, কিন্তু বিকাশের হাত হাওয়াতেই থেমে যায়। নেহার গালে লাগে না, হাতটা নামিয়ে খুব ধীরে তার কাঁধে টোকা দেয়। ভারী গলায় বলে, পাপা, আমার হাত উঠছে না। ও ভুল করেছে ঠিকই, কিন্তু ও আমার স্ত্রী, যাকে আমি নিজের ইজ্জত দিয়ে ঘরে নিয়ে এসেছিলাম। আজ যদি আমি একে থাপ্পড় মারি, তাহলে আমাদের মধ্যেকার প্রতিটা সম্পর্ক চিরদিনের জন্য ভেঙে যাবে। এত সত্যি হৃদয় দিয়ে কথাটা বলে যে বিকাশের চোখও একটু ভিজে ওঠে। নেহা অবাক হয়ে চোখ খুলে বিকাশের দিকে তাকায়, তার চোখ থেকে বড় বড় ফোঁটায় পানি পড়ছিল। শ্বশুর রমেশের রাগও একটু শান্ত হয়। একটা লম্বা নিঃশ্বাস ফেলেন, মুখের কঠোরতা তখন ক্লান্তি আর লজ্জায় বদলে যায়। বিকাশ বাবা, আমাদের মেয়ে তোমার সাথে অনেক খারাপ করেছে, আমাদের পুরো পরিবার তোমার কাছে অপরাধী। বিকাশ মাথা নাড়িয়ে পানি খাওয়ার জন্য মুখ ফিরিয়ে নেয়। তার মুখ তখন তাদের দিকে পেছন ফেরানো, কিন্তু মুখে কোনো ইমোশন ছিল না, না সহানুভূতি, না দয়া। যেদিন থেকে ক্যামেরার ফুটেজটা দেখেছিল, সেদিন থেকেই বিকাশের ভেতরে সাধারণ মানুষটা মরে গিয়েছিল। এখন তার ভেতরে শুধু একটা ঠান্ডা মাথার প্ল্যান আর প্রতিশোধের অপেক্ষা ছিল, যেটা সে নিতে চলেছে। এক সপ্তাহ পর শ্বশুর রমেশকে ছুটি দিয়ে দেয় হাসপাতাল। তিনি বাসায় ফিরে আসেন। বিকাশ বাহানা বানায় যে তার দেখাশোনার জন্য তাদের নিজের বাসাতেই থাকা দরকার। নেহার তো কথা বলারই সাহস ছিল না। শাশুড়ি কমলা বিকাশের এই সিদ্ধান্তে আবেগে একদম আপ্লুত হয়ে যান। এখন বাসার পরিবেশ পুরোপুরি শান্ত মনে হচ্ছিল। বিকাশ রোজকার মতো অফিসে যেত, আর নেহার সাথেও তার ব্যবহার এখন কিছুটা স্বাভাবিক হয়ে এসেছিল। নেহা নিজের চাকরি ছেড়ে দিয়েছিল, আর কথা দেওয়া মতোই সারাদিন ঘরের কাজে ব্যস্ত থাকত। বিকাশ আর শ্বশুরবাড়ির সবার সেবা করত। রাতে সে গেস্ট রুমে ঘুমাতো, ঠিক সেই নতুন বিছানাতেই, যেটা এত তাড়াতাড়ি বদলে ফেলেছিল। কিন্তু বিকাশ সেখানে পা পর্যন্ত রাখেনি। নেহা মনে করছিল তার শাস্তি শুরু হয়ে গেছে। ভাবছিল যদি অনেকদিন এভাবে মাথা নিচু করে থাকে, তাহলে সময় সবকিছু ঠিক করে দেবে। তার জানার কথাও না যে বিকাশ ততদিনে সমীরের সেই লজ্জাজনক স্ক্যান্ডাল, যেখানে সে নিজের জুনিয়র কর্মচারীর সাথে অবৈধ সম্পর্কে পুলিশের হাতে ধরা পড়েছিল, সেটা পুরো শহরে ছড়িয়ে দিয়েছিল। সমীর যে ছোট্ট কোম্পানির মালিক ছিল, সেটা এমনিতেই কয়েকটা বড় ক্লায়েন্টের ভরসায় টিকেছিল। আর কপালের কি নিষ্ঠুর খেলা, সেই ক্লায়েন্টদের মধ্যে সবচেয়ে বড়টার প্রজেক্ট ম্যানেজার ছিল বিকাশের কলেজ রুমমেট কবির। মাত্র এক সপ্তাহের মধ্যেই সমীরের কোম্পানির সবচেয়ে বড় অর্ডারটা ক্যান্সেল হয়ে যায়, ফান্ডিংও আটকে যায়। তো এর ঠিক 3 দিন পরেই ইনকাম ট্যাক্স আর জিএসটির অফিসাররা গিয়ে সমীরের কোম্পানিতে সরাসরি রেড মেরে বসে। সমীরের তখন একদম বেহাল অবস্থা। ও এদিক ওদিক ফোন করে করে গিরগির করতে থাকে সাহায্যের জন্য, এমনকি নেহাকেও কল করে বসে। কিন্তু বিকাশ তো এমনি এমনি বসেছিল না। নেহার সব কন্ট্যাক্টই বিকাশের নজরদারিতে ছিল। তো যখনই সমীরের কল আসতো, নেহা এমনভাবে কল কেটে দিত যেন কোনো বিষাক্ত সাপ দেখে ফেলেছে। সাথে সাথে নাম্বার ব্লক করে দিত। আর বিকাশ নিজের ফোনে বসে বসে ইন্টারসেপ্ট করা সব কল, লগ, মেসেজ দেখত, হাসতো, আর দরকারি স্ক্রিনশট সেভ করে রাখত। মানে ভাই, প্রাইভেসি ইনভেশনের এত বড় মাস্টার ক্লাস তো আজকাল ডিজিটাল মার্কেটিং কোর্সেও শেখায় না। তো একদিন রাতে ডিনার টেবিলে বিকাশ একদম নর্মাল গলায়, যেন কিছুই না বলে বসে, আজ অফিসে এক পুরনো বন্ধুর সাথে কথা হলো। শুনলাম সমীরের কোম্পানি নাকি বন্ধ হয়ে যাচ্ছে, তার উপর অনেক ঋণ, বেচারা খুব খারাপভাবে ফেঁসে গেছে। এই কথা শুনেই নেহা যে হাত দিয়ে স্যুপ পরিবেশন করছিল, সেই হাতটা হঠাৎ কেঁপে ওঠে। স্যুপটা টেবিলেই গড়িয়ে পড়ে। শাশুড়ি কমলার মুখ রাগে কালো হয়ে যায়। শ্বশুর রমেশ রাগে চামচটা টেবিলে ছুঁড়ে মেরে বলে ওঠেন, হওয়ারই ছিল, এরকম চরিত্রহীনদের এমন শাস্তিই পাওয়া উচিত। বিকাশ, ভবিষ্যতে এইসব লোকের কথা বলো না, কান নোংরা হয়ে যায়। বিকাশ তখন হেসে বলে, আপনি ঠিকই বলছেন পাপা, আমি তো শুধু এটাই বলেছি যে কর্মের ফল সবাইকে পেতে হয়, শুধু সময় লাগে। আর খুব যত্ন করে শ্বশুরের জন্য সবজি বেড়ে দেয়। নেহার মুখ ততক্ষণে একদম ফ্যাকাশে, মাথা নিচু করে সারা রাত একটা কথাও বলেনি। তো বুঝতেই পারছো, ডিনার টেবিলে বিকাশ যে একটা তীর ছুঁড়েছে, সেটা একদম টার্গেটে গিয়ে লেগেছে। রাতে সবাই ঘুমিয়ে পড়লে বিকাশ নিজের স্টাডি রুমে বসে একটা এনক্রিপ্টেড ক্লাউড ড্রাইভে লগ ইন করে। সেখানে ক্যামেরার সব ফুটেজ,
কল রেকর্ডিং আর সমীরের কোম্পানির ফাইন্যান্সিয়াল ফ্রড নিয়ে যত নোংরা প্রমাণ জোগাড় করেছিল সব সেভ করে রাখা ছিল। এসব দিয়ে সমীরকে ইন্ডাস্ট্রি থেকে চিরদিনের জন্য শেষ করা যায়, এমনকি জেলেও পাঠানো যায়। কিন্তু বিকাশ তাড়াহুড়ো করে না, কারণ ওর কাছে একঘায়ে মেরে ফেলাটা সহজ মনে হয়, কিন্তু শিকারকে ধীরে ধীরে জালে জড়িয়ে তার ছটফটানি দেখাটাই আসল মজা। ও অপেক্ষা করছিল সমীর যেন নিজেই নিজের শেষ আর সবচেয়ে বড় ভুলটা করে বসে। তো এদিকে বিকাশ একজন উকিলের কাছে যায়, ডিভোর্স আর প্রপার্টি ডিভিশন নিয়ে কথা বলে। ওর কাছে এতটাই পাকা প্রমাণ ছিল যে কোর্টে চিটিংয়ের প্রমাণ হিসেবে সহজেই সেটা গ্রহণ করা হতো। উকিল বলেন, যেহেতু স্ত্রী দোষী তাই বিকাশ চাইলে 1 পয়সাও না দিয়ে তাকে বাড়ি থেকে বের করে দিতে পারে। কিন্তু বিকাশ উকিলকে বলে, আপাতত ডিভোর্স কেস দায়ের করবেন না, আমার শুধু ডিভোর্স চাই না। উকিল অবাক হয়ে ওর দিকে তাকান। বিকাশ কিছুই ব্যাখ্যা করে না, মনে মনে ভাবে কিছু শাস্তি তো আইন দিতে পারে না, সেগুলো নিজে হাতেই দিতে হয়। তো বিকাশ একটা ডকুমেন্ট তৈরি করে। এটা কোনো ডিভোর্সের কাগজ ছিল না, বরং একটা প্রপার্টি এগ্রিমেন্ট আর বিহেভিয়ার গ্যারান্টি। তাতে স্পষ্ট লেখা, যেহেতু নেহা স্বামীর প্রতি বিশ্বস্ততার কসম ভেঙেছে, তাই বিয়ের পরে তৈরি হওয়া সব সম্পত্তির উপর থেকে ও নিজের অধিকার ত্যাগ করবে। আর এই ফ্ল্যাটটা শুধু বিকাশের নামেই থাকবে। আর ভবিষ্যতে যদি ও আবার কোনো ভুল করে, তাহলে বিকাশকে ভারী ক্ষতিপূরণ দিতে হবে। বিকাশ কাগজটা নেহার সামনে রেখে বলে, এতে সই করো। নেহা শর্তগুলো পরে ঠোঁট কাঁপতে শুরু করে, বলে, বিকাশ, এই ফ্ল্যাট তো আমরা দুজনে মিলে পরিশ্রম করে বানিয়েছিলাম, ডাউন পেমেন্টও তো একসাথে দিয়েছিলাম। বিকাশ থামিয়ে দিয়ে বলে, 20 লাখের ডাউন পেমেন্টের 17 লাখই ছিল আমার, আর যে ইএমআই দেওয়া হয়েছে সেটাও আমার অ্যাকাউন্ট থেকেই কাটা হয়েছে। তোমার কামাই সেটা তো তোমার জামা কাপড়, দামি কসমেটিক্স আর সমীরের সাথে ডেটিং আর হোটেলের বিলেই উড়ে গেছে। চাও পুরো হিসাব দেখাই। গলা একদম শান্ত, কিন্তু কথাগুলো ছুরির মতো আঘাত করছিল। নেহা চেয়ারে ধপ করে বসে পড়ে, জিজ্ঞাসা করে, যদি আমি সই করি তাহলে কি তুমি আমাকে মাফ করে দেবে? বিকাশ ঠান্ডা মাথায় উত্তর দেয়, নেহা, তোমার কি মনে হয় তোমার এখনো শর্ত রাখার কোনো অধিকার বাকি আছে? সই করো, এটা তোমার অনুশোচনার প্রমাণ। হয়তো এতেই আমাদের মধ্যে একটু হলেও ইজ্জত বেঁচে থাকবে। সই না করলে এখনই জিনিসপত্র গুছিয়ে বেরিয়ে যাও, তারপর দেখো তোমার মা বাবা তোমাকে জায়গা দেয় কিনা। আর টাকা পয়সা ইজ্জত ছাড়া এই শহরে কিভাবে বেঁচে থাকো? নেহার তখন মনে পড়ে যায় হাসপাতালে মা বাবার ব্যবহার, প্রতিবেশীদের আঙুল তোলা। সমীর নিজেই এখন নিজের প্রাণ বাঁচাতে ব্যস্ত। এতক্ষণে ও বুঝে যায় যে মানুষটা কাল ওর প্রতিটা আবদার মেটাতো, সে এখন এমন একটা জাল বিছিয়ে দিয়েছে যেখান থেকে বেরোনোর আর কোনো পথ নেই। কাপা হাতে কলম তুলে নেয়, আঙুল এত কাঁপছিল যে কলম ধরে রাখতেই পারছিল না। কাগজের শেষে নাম লেখে, বুড়ো আঙুলের ছাপ দেয়, বলে, কাল সকালে রেজিস্ট্রি অফিসে যাব। নেহার এই অসহায় অবস্থা দেখে বিকাশের ভেতরে একটা ঠান্ডা আনন্দের ঢেউ খেলে যায়। কিন্তু এতেই থামার পাত্র বিকাশ না। ও পুরো ঘটনাটা সোসাইটির এক বিরাট বকবক করা আন্টির মাধ্যমে মশলা মিশিয়ে পুরো শহরে ছড়িয়ে দেয়। তো এই গুজবে নেহাকে বানানো হয় এমন একটা মহিলা যে পুরুষদের পিছনে পাগল হয়ে ঘোরে আর নিজের বসের সাথে শোয়। আর সমীরকে দেখানো হয় এমন একজন যে নিজের পজিশনের সুযোগ নিয়ে মেয়েদের ফাঁদে ফেলে। আর বিকাশ নিজে হয়ে যায় একটা বেচারা সোজাসাপটা স্বামী, যার জীবন বরবাদ করে দেওয়া হয়েছে, তবুও যে নিজের বেওয়াফা বউকে ছাড়তে পারছে না। মানে একদম পাবলিক ইমেজ ম্যানেজমেন্টের ওস্তাদ বলা চলে। সোশ্যাল মিডিয়া আর লোকাল নিউজে খবরটা আগুনের মতো ছড়িয়ে পড়ে। নেহার অবস্থা তখন এমন হয়ে যায় যে বাড়ি থেকে বের হতেই ভয় পায়। সবজি কিনতে গেলেও মুখ ঢেকে তাড়াতাড়ি ফিরে আসতো। ইন্টারনেটে লোকাল ব্লগাররা ওর পোল খোলার পোস্ট দিতে শুরু করে দেয়। যদিও আসল নাম ছিল না, কিন্তু যারা চিনতো তারা সবাই বুঝে যায় ওর সোশ্যাল ডেথ পুরোপুরি হয়ে যায়। তো এক রবিবার দুপুরে যখন শ্বশুরবাড়ির লোকজন কোনো আত্মীয়ের বাড়ি গিয়েছিল, বিকাশ নেহাকে ব্যালকনিতে ডাকে, বলে, সমীর কাল আবার তোমার পুরনো নাম্বারে মেসেজ করেছে, পুরনো ভালোবাসার দোহাই দিয়ে টাকা চাইছে যাতে বিজনেস বাঁচাতে পারে। ফোনটা বের করে দেখায়। আসল সত্যিটা হলো, বিকাশ নেহার পুরনো নাম্বার নিজের ফোনে ডাইভার্ট করে রেখেছিল। নেহার মুখ একদম ফ্যাকাশে হয়ে যায়, বলে, আমি তো ওকে ব্লক করে রেখেছি। বিকাশ, প্লিজ আমাকে বিশ্বাস করো। বিকাশ বলে, জানি তুমি রিপ্লাই দাওনি, কিন্তু দেখো, যেখানে ফুটো থাকে সেখানে মাছি তো আসবেই। তোমার রেখে যাওয়া ফুটোর কারণেই এই নোংরা লোকগুলো পিছু নিয়েছে। তারপর ওর ভয়ার্ত চোখের দিকে তাকিয়ে বলে, জানো, আমি সম্প্রতি ভাবছিলাম আমাদের যদি একটা বাচ্চা থাকতো তাহলে হয়তো সবকিছু বদলে যেত। তুমি কি একজন মায়ের দায়িত্বের জন্য একটু হলেও শুধরাতে? নেহার চোখে ছোট্ট একটা দুর্বল আশার ঝিলিক দেখা যায়। তাড়াতাড়ি ওর বাহু ধরে বলে, হ্যাঁ বিকাশ, হ্যাঁ, আমরা এখনই বাচ্চা নিতে পারি। আমি খুব ভালো মা হব, নিজের বাচ্চার সাথে তোমার ভালোবাসা জুড়ে দেব, নিজের পাপের প্রায়শ্চিত্ত করব, সত্যি। বিকাশ আস্তে করে হাত সরিয়ে দেয়, গলা তখন বরফের মতো ঠান্ডা। বলে, কিন্তু এখন আমার আর ওসব চাই না, বিশেষ করে যখন জানি তুমি হয়তো আগেই কারো বাচ্চার মা হয়ে গেছো, বা তোমার ভেতরে এখনো কারো বিষ রয়ে গেছে। এই ভাবলেই আমার বমি আসে। নেহা, তুমি আর কোনোদিন আমার বাচ্চার মা হতে পারবে না। এটা আমার বংশের রক্ত, তোমার নোংরামির সাথে এটা মেশার সুযোগ আমি কোনোদিন দেব না। তো এই একটা লাইনই নেহার ভেতরে বেঁচে থাকা শেষ আশাটুকু চিরদিনের জন্য মুছে দেয়। ও মাটিতে বসে পড়ে, কাদারও শক্তি নেই, চোখ দুটো একদম ফাঁকা, যেন আত্মাটাই কেউ টেনে বের করে নিয়েছে। বিকাশের এটাই দরকার ছিল, যে শেষ জিনিসটার সহারায় ও বেঁচে ছিল সেটাকেও ভেঙে দেওয়া। এখন থেকে ও এই বাড়িতে একজন কয়েদির মতোই থাকবে, যেখানে না আছে টাকা, না ইজ্জত, না বন্ধু, না ভবিষ্যৎ, আর এখন মা হওয়ার অধিকার থেকেও বঞ্চিত। ও এখন শুধু একটা ফাঁপা শরীর। আর ওর মা বাবাই বিকাশের সবচেয়ে বড় অস্ত্র হবে, কারণ তাদের অনুশোচনা আর নেহার প্রতি রাগ বিকাশকে সবসময় শক্তি দেবে।
ও সেই মহান স্বামীর রোল প্লে করতেই থাকবে যে দুঃখী কিন্তু তবুও বউকে ছাড়ছে না। আর নেহা নিজের সেই ক্ষণিকের সুখের সাজা বাকি পুরো জীবন ভুগবে। বিকাশ ব্যালকনি থেকে ভেতরে চলে যায়, নেহাকে একা রেখে দেয় ঠান্ডা আর হতাশার ছায়ায়। বাইরে রোদ ঝলমল করছিল, আর বিকাশের মুখে একটা সত্যিকারের প্রশান্তিতে ভরা হাসি। মনে হচ্ছিল খেলাটা এখন নিজের শেষ আর একঘেয়ে পর্যায়ে চলে এসেছে। কিন্তু বিকাশ তখনও জানতো না যে ওর শিকার নিজেই নিজের জন্য আরেকটা বিপদ ডেকে আনবে। তো ভাই, এই জায়গাটা এসে বলতেই হয়, যার কপালে ধ্বংস লেখা আছে সে ফিরে ফিরেও নিজের ধ্বংসের দিকেই হাঁটে। 3 মাস পর যে সমীর লোকাল বিজনেস সার্কেল থেকে গায়েব হয়ে গিয়েছিল সে হঠাৎ আবার ফিরে আসে। গুজব ছিল ও একজন বড়লোক বিধবা মহিলাকে ফাঁসিয়েছে, নিজের চালাকি দিয়ে তাকে খুশি করে নিজের বিজনেসে টাকা লাগিয়ে নিয়েছে, আর কানেকশনের সুবিধায় 2টো সরকারি টেন্ডারও বের করে ফেলেছে। সমীর ততদিনে নিজের স্ত্রীকে ডিভোর্স দিয়ে দিয়েছে, মোটা টাকা দিয়ে চিরদিনের জন্য পদ থেকে সরিয়ে দিয়েছে। এখন সে আগের চেয়েও দামি গাড়িতে ঘুরত, বড় বড় ক্লাবে যেত, আবার রব ছাড়তে শুরু করে দেয়। এই খবরগুলো হাওয়ার ঝাপটার মতো বিকাশদের বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। একদিন নেহা কিচেনে বাসন ধুচ্ছিল, বিকাশ ইচ্ছা করেই নিজের ফোনে সমীরের নতুন কোম্পানির লঞ্চিংয়ের নিউজ ভিডিও ফুল ভলিউমে চালিয়ে দেয়। বাসনের টুংটাং আওয়াজ হঠাৎ থেমে যায়। বিকাশ নেহার শক্ত হয়ে যাওয়া কাঁধ আর কাঁপতে থাকা হাত দেখে বুঝে যায় ওর ভেতরের মরে যাওয়া আশাটা আবার জেগে উঠেছে। মনে মনে ভাবে, কুকুরের স্বভাব বদলায় না, কিছু মানুষ দেয়ালে মাথা ঠুকেও রাস্তা বদলায় না, বরং তাদের মনে হয় দেয়ালটাই বুঝি দুর্বল। তো বিকাশ ফোনটা সাইডে রেখে দেয়, চোখে বরফের মতো ঠান্ডা ভাব। মনে মনে ভাবে, ঠিক আছে, তোমরা দুজন যদি আবার নাটক করতে চাও তাহলে খেলা চালিয়ে যাওয়া যাক। আবার কোম্পানির বিজনেস ট্রিপে যাওয়ার নাটক শুরু করে, প্রতিবার 2-3 দিনের জন্য। যাওয়ার আগে নেহাকে বলতো, মা বাবার খেয়াল রেখো, আর আমাকে আবার লজ্জায় ফেলো না। চোখে ক্লান্তি আর একটু বিশ্বাসের ভাব থাকতো। বিকাশ জানতো ও বেরোনোর সাথে সাথেই নেহার পুরনো লুকানো ফোনটা বাজতে শুরু করবে, কিন্তু সেই ফোনে আগে থেকেই ট্র্যাকিং আর কল ইন্টারসেপ্ট সফটওয়্যার বসানো ছিল। সব কল মেসেজ সরাসরি বিকাশের ফোনেই চলে আসতো। কয়েকদিনের মধ্যেই সমীরের নাম্বার আবার স্ক্রিনে ভেসে উঠতে শুরু করে। শুরুতে নেহা কল ধরেনি, কিন্তু চাপা পড়ে থাকা মানুষের একটা না একটা রাস্তা দরকার হয়। বিকাশের 3য় ট্রিপের রাতে ও কাপা হাতে কলটা ধরে ফেলে। সমীরের গলা শোনা যায়, নেহা, আমি জানি তুমি অনেক কষ্টে আছো, ওই বিকাশ তো নিশ্চয়ই তোমাকে রোজ জ্বালাচ্ছে। আমি এখন ঠিক আছি, আমার কাছে টাকা আছে, আমি তোমাকে রক্ষা করতে পারি। ওকে ছেড়ে দিয়ে আমার কাছে চলে এসো, আমরা নতুন করে শুরু করব। নেহা বলে, তুমি আমাকে মিথ্যা বলো না, আমার কাছে এখন কিছুই নেই। সমীর বলে, আমি তোমাকে কিভাবে ধোকা দেব? আমার কাছে যা কিছু আছে সবটাই তো তোমার জন্যই কামানো। আমি ওই মোটা মহিলাটাকে ছেড়ে দিয়েছি, তুমি আমার কাছে এলে মিসেস সমীর হবে। কাল দুপুরে সেই পুরনো জায়গাতেই দেখা করো, তোমার জন্য গিফট নিয়ে আসবো, মন ভালো হয়ে যাবে। বিকাশ নিজের হোটেল রুমে বসে সমীর নেহার কল ডিটেলস আর রিসোর্টের বুকিং কনফার্মেশন দেখে মুচকি হাসে। একটা নাম্বার ডায়াল করে বলে, হ্যালো রাহুল, মনে আছে তোমাকে চাঁদা রিয়েলিটির প্রজেক্টে খারাপ মানের মেটেরিয়াল ব্যবহারের কথা বলেছিলাম? এবার এতে একটু বেশি মশলা মিশিয়ে দাও। আমার কাছে ওদের ভেতরের কেনাকাটার বিল আর রিপোর্ট আছে, এখনই পাঠাচ্ছি। আর হ্যাঁ, ওদের বস সমীরের চরিত্রও খুব একটা পরিষ্কার না। কাল দুপুরে ও ক্লাউড ভ্যালি রিসোর্টে একটা মেয়ের সাথে থাকবে। তোমার চ্যানেলের টিমের কাছে তো এই মশলাদার খবর ভালোই লাগবে, তাই না? ফোনের ওপাশে বিকাশের সেই মিডিয়ার বন্ধুটাই ছিল। তো সমীর ভাবছিল ও বড়লোক মহিলাকে ফাঁসিয়ে নিজের জীবন সেট করে ফেলেছে। ওর কি জানা ছিল সে মহিলার বিজনেস কম্পিটিটরদের শুধু একটা সুযোগেরই দরকার ছিল, ওকে গুড়িয়ে দেওয়ার, আর বিকাশ ওদের ঠিক সেই গুলি চালানোর বারুদটাই দিয়ে দিয়েছিল, ঠিকানা সমেত। নেহা যে সেজেগুজে বাড়ি থেকে বের হলো, অন্তত 3টে আলাদা টিম ওর উপর নজর রাখছিল। বিকাশের প্রাইভেট ডিটেকটিভ, টাকা নিয়ে কাজ করা পাপারাজ্জি, আর সমীরের নিজের পাঠানো লোকজন, যারা নেহার বেইজ্জতির ছবি তুলতে চেয়েছিল। সমীরের মতলবটা বিকাশ বুঝতে পারত। ও নেহাকে ব্যবহার করতে চাইতো, কন্ট্রোল করতে চাইতো, আর হয়তো ভবিষ্যতে এই ছবি দিয়ে বিকাশকেই ব্ল্যাকমেল করার প্ল্যান করত। মানে চোরের উপর বাটপারি করার প্ল্যান। বুঝতেই পারছো? ওরা দুজন রিসোর্টের রুমে ঢোকার সাথে সাথেই ডিটেকটিভ সামনের বিল্ডিং থেকে লং লেন্স ক্যামেরায় ছবি তুলতে শুরু করে দেয়। রিপোর্টাররা লবি আর পার্কিংয়ে লুকিয়েছিল। শুরুতে মনে হচ্ছিল দুজন পুরনো প্রেমিক প্রেমিকা দেখা করছে, কিন্তু খুব শীঘ্রই পরিস্থিতি পাল্টে যায়। সমীর মোটেও ফোনের মতো ভালোবাসা দেখাচ্ছিল না, অনেক রুক্ষ ছিল, কথায় অনেক নোংরামি। বলে ওঠে, কি হিরোইন হয়ে যাচ্ছিস নাকি? তুই ভাবছিস তুই এখনো সেই আদরের সেক্রেটারি? তুই তো শুধু ব্যবহার করে ফেলে দেওয়া একটা জিনিস। তুই যদি আমার জীবনে না আসতিস, আমার এত বড় লস হতোই না। জানিস ওই বুড়ি মহিলাটাকে খুশি করতে আমাকে কত নোংরা কাজ করতে হয়েছে? এসব সব কিছুর জন্য তুই দায়ী। নেহা কাঁদতে কাঁদতে বলে, না সমীর, আমি তোমাকে ভালোবাসি, প্লিজ আমাকে মেরো না। সমীর হেসে বলে, ভালোবাসা? ভালোবাসার নামে আমার টাকা নষ্ট করেছিস। শোন, এখন আমার কাছে টাকা আছে, হয়তো তোকে একটু পকেট মানি দিয়ে দেবো, নইলে এই ছবি ভিডিও তোর ওই মহান স্বামী আর তোর মা বাবাকে পাঠিয়ে দেবো। পুরো শহর তোর এই অবস্থা দেখবে। এরপর যা যা ঘটে তা খুবই লজ্জাজনক ছিল। সমীর নিজের বিজনেসের ক্ষতি আর বেইজ্জতির সব রাগ নেহার উপর ঝাড়ে। নেহা যে শুরুতে খুশি ছিল, ভয় পেয়ে যায়, তারপর একদম শূন্য হয়ে যায়। মাত্র একটা দুপুরেই এসব ঘটে যায়। আর বিকাশ পুরোটাই নিজের ফোনে লাইভ স্ট্রিমিংয়ে দেখছিল। মন একদম শান্ত, বরং হাসি পাচ্ছিল। মনে মনে বলছিল, দেখ নেহা,
এই হচ্ছে সেই ভালোবাসা আর সেই মানুষ যার জন্য তুই নিজের ঘর আর নিজের স্বামীকে ধোকা দিয়েছিলি। সমীর যেই শার্ট পরে বেরোতে যাচ্ছিল ঠিক তখনই দরজা জোরে খুলে যায়। বাইরে শুধু রিসোর্টের সিকিউরিটি না, বিকাশের পাঠানো রিপোর্টার আর তাদের ক্যামেরাও। ফ্ল্যাশ লাইটের আলোয় পুরো ঘর আলোকিত হয়ে যায়। সমীরের এলোমেলো জামা কাপড়, ঘাবড়ে যাওয়া মুখ আর ঘরের কোণে জড়সড় হয়ে কাঁদতে থাকা নেহা, সবকিছুই ক্যামেরায় বন্দী হয়ে যায়। আর সাথে সাথেই ইন্টারনেটে চাঁদা রিয়েলিটির ফাইন্যান্সিয়াল ফ্রড, নিম্নমানের কনস্ট্রাকশন আর সমীরের অবৈধ সম্পর্কের খবর আগুনের মতো ছড়িয়ে পড়ে। এবারের অ্যাটাক আগের বারের চেয়েও ভয়াবহ ছিল। ওই বড়লোক বিধবা মহিলা সাথে সাথেই প্রেস রিলিজ দিয়ে সমীরের সাথে নাম জোড়া অস্বীকার করে দেয়, টাকা তুলে নেয়, মামলা করে দেয়। সমীরের গড়া পুরো সাম্রাজ্য 24 ঘন্টার মধ্যে ধসে পড়ে। আর এবার সে আর কোনোদিনই উঠে দাঁড়াতে পারেনি। তো ভাই, বলতেই হয়, যেই লাউ সেই কদু, শুধু জায়গা বদলেছে। এদিকে নেহা মার খাওয়া বেড়ালের মতো বাড়ি ফিরে আসে, মুখে আঘাতের দাগ, চোখ দুটো ফাঁকা, মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়া অবস্থা। সমীরের মারধর, পুলিশ রিপোর্টারের রেইড আর ইন্টারনেটে দ্বিতীয়বার বেইজ্জতি, সব মিলিয়ে সহ্যের বাইরে চলে যায়। শ্বশুরবাড়ির লোকজন লোকাল নিউজে ঝাপসা করে দেওয়া ফুটেজটাই দেখেছিল, কিন্তু চেনার মতো যথেষ্ট স্পষ্ট ছিল। বাড়ির পরিবেশ এতটাই ভারী হয়ে যায় যে নিঃশ্বাস নেওয়াই কঠিন হয়ে পড়ে। নেহা দরজা খোলার সাথে সাথেই শ্বশুর রমেশ ঝটকা দিয়ে উঠে দাঁড়ান, বুক চেপে ধরেন, মুখ বেগুনি হয়ে যায়। কিছু বলার আগেই সোজা মাটিতে পড়ে যান। পাপা পাপা করে আবার সেই একই হুলস্থুল, আবার অ্যাম্বুলেন্স। কিন্তু এবার রমেশ আর ওঠেননি। ম্যাসিভ হার্ট অ্যাটাক। ডাক্তাররা যথাসাধ্য চেষ্টা করেও বাঁচাতে পারেননি। প্লিজ পরিবারকে সামলান, এটুকুই বলতে পারেন তারা। শাশুড়ি কমলা কয়েকবার অজ্ঞান হয়ে যান। কাঁপা হাতে নেহার দিকে আঙুল তুলে ফাটা গলায় চিৎকার করে বলেন, বেরিয়ে যা এখান থেকে, তুই আমার মেয়ে না, তুই তোর বাবাকে মেরে ফেলেছিস, আমি আর কোনোদিন তোর মুখ দেখতে চাই না। তো এভাবেই নেহাকে চিরদিনের জন্য বাড়ি থেকে বের করে দেওয়া হয়। মা বাবার বাড়ি হোক বা আইনত এখন বিকাশের বাড়ি, কোথাও তার আর জায়গা রইল না। একদম পয়সাকড়ি ছাড়া ইজ্জত ধুলোয় মিশিয়ে মানসিকভাবে গুড়িয়ে যাওয়া অবস্থায়। এই পুরো ড্রামায় ও এমন একটা স্বামীর রোল প্লে করে গেছে যার বউ দ্বিতীয়বার ধোঁকা দিয়েছে আর যার শ্বশুর শকে মারা গেছেন। রমেশের অন্তিম সংস্কার অনেক ধুমধাম করে সম্পন্ন করে কাঁদতে থাকা কমলাকে সান্ত্বনা দেয়। কমলা নিজের পুরনো বাড়ি ফিরিয়ে নেয়। নেহার এই করুণ অবস্থা দেখেও কোনো সহানুভূতি দেখায় না। বিকাশ নেহাকে বলে, নেহা, এখন আমাদের হিসাব শেষ, তুমি মুক্ত, যাও নিজের ভালোবাসা খুঁজে নাও, শুধু এটা ভুলো না, এসব কিছু তোমার নিজের করা পছন্দের ফল। এই একটা লাইনই নেহার ভেঙে পড়া মানসিকতার উপর শেষ আঘাত হয়ে আসে। এরপর থেকে নেহার মধ্যে সন্দেহ প্রবণতা শুরু হয়ে যায়। মনে হতো কেউ তাকে ফলো করছে, লোকজন গালাগাল দিচ্ছে, মনে হতো সমীর তাকে মারতে আসছে আর মা বাবা তাকে অভিশাপ দিচ্ছে। রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে শুরু করে পাগলের মতো একা একা কথা বলতে থাকে। শেষমেশ একদিন রাস্তায় একটা কাল্পনিক সমীরকে আক্রমণ করতে গেলে পুলিশ তাকে ধরে ফেলে। ডাক্তারি পরীক্ষায় ধরা পড়ে গুরুতর স্কিজোফ্রেনিয়া হয়ে গেছে আর তাকে সরকারি মানসিক হাসপাতালে ভর্তি করানো হয়। বিকাশ একবারই তাকে দেখতে গিয়েছিল। পুরু কাচের ওপারে টাইট জ্যাকেট পরে বসেছিল, চোখ দুটো একদম ফাঁকা, বিড়বিড় করছিল, কখনো চিৎকার করছিল, কখনো এমনি এমনি হাসছিল। বিকাশকে চিনতেও পারেনি। আর সমীরের ব্যবসা পুরোপুরি ধ্বংস। নামে ডজন ডজন মামলা চলছিল, পাওনাদাররা পিছু ছাড়ছিল না। শহর ছেড়ে কোনো এক অজানা গ্রামে গিয়ে লুকিয়ে একদম আবর্জনার মতো জীবন কাটাতে শুরু করে দেয়। মানে কথায় বলে না, খাল কেটে কুমির আনলে নিজেকে একদিন ডুবতে হয়। সমীরের বেলায় সেটাই একদম আক্ষরিক অর্থে সত্যি হয়ে গেল। তো যাই হোক, বিকাশের প্ল্যান একদম শতভাগ সফল হয়ে যায়। ওই অভিশপ্ত বাড়িটা বিক্রি করে দিয়ে নতুন একটা শহরে চলে যায়। ওই টাকার একটা অংশ দিয়ে নিজের একটা ডিজাইন স্টুডিও খুলে ফেলে, যেটা ছিল তার অনেক পুরনো একটা স্বপ্ন। 1 বছর পর পাহাড়ের মাঝে একটা সুন্দর লেকের ধারে দেখা হয় একটা মেয়ের সাথে। মেয়েটা মনের দিক থেকে খুবই সরল, নিষ্পাপ, পেইন্টিং করত। বিকাশের অতীত সম্পর্কে তার কিছুই জানা ছিল না, শুধু আজকের বিকাশকেই চিনত। ধীরে ধীরে দুজন কাছাকাছি চলে আসে। এক সন্ধ্যায় দুজন ব্যালকনিতে বসে লেকের ওপারে সূর্যাস্ত দেখছিল। মেয়েটা মাথা বিকাশের কাঁধে রেখে আস্তে করে জিজ্ঞাসা করে, তোমার কি কখনো মনে হয় তুমি নিজের ভেতরে অনেক বড় একটা রহস্য লুকিয়ে রেখেছো? তোমার চোখ দুটো মাঝে মাঝে যেন অনেক দূরে হারিয়ে যায়। বিকাশ মুচকি হেসে উত্তর দেয়, ওসব তো পুরনো গল্প, যা গেছে তা ভুলে যাও, আজকে আর ভবিষ্যৎটাই তো আসল বাস্তবতা। সামনে তখন সেই সুন্দর লেক আর পাহাড়গুলো একদম ছবির মতো লাগছিল, যেন তারা কোনোদিন সেই নোংরামি আর রক্তের ছোঁয়াই পায়নি। বিকাশের নতুন জীবন সেই পুরনো ধ্বংসের ছাই থেকে অনেক শান্তি আর অনেক শক্ত ভিত্তির উপর দাঁড়িয়ে নতুন করে শুরু হয়ে যায়। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দিও আর কমেন্টে জানাও বিকাশের এই ঠান্ডা মাথার প্ল্যান তোমাদের কেমন লাগলো। দেখা হবে